জ্বালানি সংকটে সাগরে যাচ্ছে না মাছ ধরা ট্রলার, ফিশারি ঘাটে কমছে আহরণ, রাজধানীর বাজারে সরবরাহ থাকলেও দাম চড়া। ফিলিং স্টেশনে প্রতিদিন বড় হচ্ছে লাইন, বিভিন্ন স্থানে আজও অবৈধ মজুদ জব্দ, সীমান্তে বিজিবির নজরদারি। টিকায় অবহেলা ও ক্যাম্পেইন বন্ধে হামের প্রকোপ, কার্যক্রম বন্ধ করা অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্ত বলছে স্বাস্থ্য অধিদপ্তর। বীজ, সার আর সেচ খরচের চাপে কৃষক, চাষের লড়াই শেষে ন্যায্য দামেও হতাশা, কৃষক কার্ডে আশা খুঁজছে চাষিরা। কোনো নেতার ভেতর আতর না দিয়ে সেটা আমরা জনগণের সাথে যদি দিই তাহলে আমরা সরকারের কাছে এটাই চাই যে সরকার আমরা কৃষি কার্ড দেখ। যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান বরখাস্ত, স্থল অভিযান মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ ইরানি সেনাপ্রধানের। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি সুমাইরাত্রী। তেল সংকটে সাগরে ট্রলার যেতে না পারায় মাছের সরবরাহ অর্ধেকে নেমেছে দেশের বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের ফিশারি ঘাটে। ট্রলার মালিকরা জানান, জ্বালানি সংকটে চাহিদার অর্ধেক তেল পাচ্ছেন তারা। এদিকে ডিজেল সংকটে বিপর্যস্ত দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএসসি ঘাট। তেল সংকটে বঙ্গোপসাগরে যেতে না পেরে অলস সময় কাটছে মৎস্যজীবীদের। এদিকে রাজধানীর বাজারে বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০ টাকারও বেশি কেজি দরে। চট্টগ্রাম থেকে হোসাইন জিয়াদ, বরগুনা থেকে সুজন আকন এবং রাজধানীর চিত্র জানাচ্ছেন ইমদাদুল আজাদ। চট্টগ্রামের কর্ণফুলী নদী পাড়ে লুডু খেলায় ব্যস্ত মৎস্যজীবীরা। কাজ নেই, তাই অলস সময় লুডু খেলেই পার করছেন তারা। অথচ প্রতি বছর এই সময় দেশের বৃহৎ পাইকারি বাজার ফিশারি ঘাটে দম ফেলার সময় থাকে না কারো। জেলেরা জানান, তেল সংকটে সাগরে ট্রলার যেতে না পারায় বাজারে মাছের সরবরাহ কমেছে অর্ধেক, কাজ আর মজুরিও কমেছে সমান তালে। এখন আমরা তো আর ২২-২৩০ তেল নিতে পারি না, এখন তেলের দাম বাড়তি, ঠিক আছে, ২৮ থেকে ২৯,০০০ এর ভিতরে আমরা তেল নিতে হয়। সময় কমিয়ে দেয়, তাইলে আমরা ২ টাকা রোজগার করতে পারবো, আমরা বউ বাচ্চা নিয়ে খাইতে পারবো। ট্রলার মালিকরা জানান, জ্বালানি সংকটে চাহিদার অর্ধেক তেল পাচ্ছেন তারা, তাও দাম বাড়তি। ফলে সাগর থেকে ১০-১২ দিনের বদলে ৫-৬ দিনেই ফেরত আসতে হচ্ছে। এতে মাছের সরবরাহ কমায় বাজারে বাড়ছে দাম। সরকারে বলতেছে তেল আছে, এখন পাম্পওয়ালা তো তেল বন্ধ করে রাখছে, তেল দিচ্ছে না। তারপরও সেনাবাহিনী একটা পাম্প আছে, ওইখানে ১০ লিটার করে তেল দিচ্ছে, ওইটা দিয়ে আমাদের ক্যাপচার হয় না। মৎস্য অধিদপ্তরের হিসাবে সবশেষ অর্থ বছরে দেশে ৯১,০০০ টন মাছ ও মৎস্যদ্রব্য রপ্তানি করে আয় হয়েছে ৬,১০০ কোটি টাকা। সংকট বাড়লে যার প্রভাব পড়বে এবারের রপ্তানি আয়েও। হাজার হাজার মাইল দূরে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, আর তার প্রভাব এসে পড়েছে দেশের প্রত্যন্ত উপকূলীয় এলাকায় একেবারে নিম্ন আয়ের জেলেদের জীবনযাত্রায়ও। জেলেরা বলছেন, এই সংকটের পাশাপাশি আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২ মাসের মাছ ধরার নিষেধাজ্ঞা। তখন মাছের সরবরাহ যেমন কমবে, তেমনি সংকট আরও বাড়বে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের খবর। আমরা এখন বরগুনার খবর জানতে চলে যাব সহকর্মী সুজন আকন্দের কাছে। ডিজেল সংকটে বিপর্যস্ত দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাট। তেল সংকটে সমুদ্রে মাছ শিকারে যেতে পারছে না এই অঞ্চলের কয়েক হাজার ট্রলার। এতে সংকট দেখা দিয়েছে সামুদ্রিক মাছের সরবরাহে। এর প্রভাব পড়েছে মাছের দামে। গত ২ সপ্তাহ ধরে তীব্র ডিজেল সংকটের কারণে কয়েকশো মাছ ধরার ট্রলার সমুদ্রে যেতে পারছে না। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এই উপকূলের হাজারো জেলে ও ট্রলার মালিকরা। সপ্তাহে যেখানে ১ থেকে ১.৫ লাখ লিটার ডিজেল প্রয়োজন, সেখানে সরবরাহ মিলছে মাত্র ৬,০০০ লিটার। এদিকে মজুতদার ঠেকাতে কঠোর ব্যবস্থার কথা জানিয়েছে জেলা প্রশাসন। সাধারণের কাছে তারা তেল চাহিদা তারা পাচ্ছে কিনা, হ্যাঁ, এটা তারা বিক্রি করে দিচ্ছে কিনা, এটা দেখার জন্য
ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে এবং তারা মনিটরিং করছে। পাথরঘাটার এই সংকট শুধু তেলের নয়, এটি এই অঞ্চলের প্রায় 1 লাখ মানুষের বেঁচে থাকার লড়াই। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এই অঞ্চলের মৎস্য খাত দেখা দিতে পারে দীর্ঘমেয়াদী বিপর্যয়। এদিকে রাজধানীর কাঁচা বাজারে চলছে অস্থিরতা। মাছ থেকে শুরু করে সবজি সব নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া, ফলে দরদাম করে অনেককে দেখা গেল খালি হাতে ফিরে যেতে। এদিকে পহেলা বৈশাখের বাকি আরও প্রায় 10 দিন, তার আগেই ইলিশের দাম আকাশ ছোঁয়া। বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকারও বেশি কেজি দরে। এদিকে বাজারে প্রায় প্রতিটি সবজির দামই ঊর্ধ্বমুখী। পটল, ঢেঁড়স, বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। এখন দেখার বিষয়, বৈশাখকে কেন্দ্র করে রূপালী ইলিশের যে দাম এখনই আকাশ ছোঁয়া, তা শেষ পর্যন্ত ভোক্তার পকেটে কতটা স্বস্তি ফেরাতে পারে। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। সিঙ্গাপুর থেকে 27,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ইয়াংজিং হে নামে একটি জাহাজ। শুক্রবার ভোরে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। রাতে জ্বালানি নিয়ে আরও একটি জাহাজ পৌঁছার কথা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান। যাচ্ছি শোয়েবের কাছে। শোয়েব, রাতে যে জাহাজটি আসার কথা রয়েছে সেটিতে কি পরিমাণ জ্বালানি থাকবে বলে জানতে পেরেছেন? বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, এখন পর্যন্ত যে জাহাজটির কথা আপনি বলছিলেন যে ইয়াংজিং হে, সেই জাহাজটি কিন্তু চট্টগ্রামের বন্দরের ডলফিন জেটি 6 নোঙর করেছে এবং আমরা জানতে পেরেছি যে এই জাহাজটিতে 27,000 টন ডিজেল রয়েছে, যেমনটি আপনি বলছিলেন। এবং জ্বালানি সংকটের এই সময়টাতে আসলে এটি একটি স্বস্তিদায়ক খবরই বলা যায়। এবং এই জাহাজটি সিঙ্গাপুর থেকে এসেছে এবং রাতে যেই জ্বালানিটির কথা আপনি জানতে চাচ্ছেন, রাতে মালয়েশিয়া থেকে আরেকটি জাহাজ ফিরবে, সেটিতে 34,000 টন ডিজেল থাকবে বলে আমরা জানতে পেরেছি। এবং যে জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে আসছে সেগুলোকে কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়ার কথা জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এবং তারা বলছেন যে জ্বালানি নিয়ে যে সকল জাহাজ আসছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে। এবং মার্চ মাস থেকে এখন পর্যন্ত যদি বলি যে প্রায় 32টি জাহাজ কিন্তু বিভিন্ন ধরনের জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এবং আজকের দিনের যে সর্বশেষ তথ্য, আজকের দিনের 3টি জাহাজ কিন্তু চট্টগ্রামে পৌঁছেছে এবং এর মধ্যে একটি জাহাজ রয়েছে কুতুবদিয়া, সেটি এলএনজি বাহী একটি জাহাজ। এবং আরও একটি জাহাজ ডলফিন জেটিতে গ্যাস অয়েল নামে এসেছে, যেটির কথা বলছিলাম ইয়াংজিং হে। এবং আরেকটি জাহাজ রয়েছে যেটিতে এলপিজি আসার কথা বা তথ্য আমাদের কাছে রয়েছে। এবং জ্বালানি সংকট বা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিন্তু চলতি বছর এখন পর্যন্ত সরকার কিন্তু সবচেয়ে বেশি জ্বালানি খাতে খরচ করেছে, অর্থাৎ স্মরণকালের সবচেয়ে বেশি জ্বালানি খাতে খরচ করেছে। এবং 9 মাসে প্রায় 61,000 কোটি টাকার কিন্তু বেশি খরচ হয়েছে বিভিন্ন ধরনের জ্বালানি আমদানির ক্ষেত্রে, যেটি কিন্তু আগের বছরের চেয়ে প্রায় 24,000 কোটি টাকার বেশি। এবং সবচেয়ে বেশি প্রবণতা দেখা যাচ্ছে এলএনজি আমদানিতেও কিন্তু সরকারের খরচ বেড়েছে এবং প্রায় 5 গুণ বেশি এলএনজি কিন্তু বিগত সময়ের তুলনায় সরকার আমদানি করেছে। এবং এই আমদানির অন্যতম কারণ হচ্ছে, যেহেতু একটি যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, সেই জায়গা থেকে বাংলাদেশের যে জ্বালানি নিরাপত্তা সেটি নিশ্চিত করার জন্যই কিন্তু এই ধরনের জ্বালানি পণ্য আমদানি করা হচ্ছে। এবং যেহেতু বাংলাদেশের যেই মজুদের সক্ষমতা, সেই মজুদের সক্ষমতা থেকে যদি বলি যে পরিশোধিত যে জ্বালানি রয়েছে, পরিশোধিত জ্বালানি প্রায় 1 মাসের মতো মজুদ থাকলেও কিন্তু অপরিশোধিত জ্বালানি রয়েছে আর মাত্র কয়েকদিনের। এবং এই কয়েকদিনের মধ্যে যদি অপরিশোধিত জ্বালানি না আসে, সেক্ষেত্রে কিন্তু ইস্টার্ন রিফাইনারির যে শোধনাগার সেটি কিন্তু কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে কর্মকর্তারা শঙ্কা প্রকাশ করেছেন। এবং সেই জায়গা থেকে এই যে ক্রুড অয়েল বা অপরিশোধিত যে জ্বালানি তেল, সেটি আমদানি করতে কিন্তু যে যুদ্ধ পরিস্থিতি সেটির অবসান হওয়াটা কিন্তু খুব জরুরি মনে করছেন বিশেষজ্ঞরা। এবং তারা বলছেন, যদি যুদ্ধ অবস্থা চলতে থাকে এবং এই যে জ্বালানিবাহী যে পথ রয়েছে সেখানে যদি এক ধরনের শঙ্কা বা নিরাপত্তা ঘাটতি থাকে, সেক্ষেত্রে বাংলাদেশও কিন্তু জ্বালানি সংকটে বা জ্বালানির নিরাপত্তা হুমকিতে পড়বে। তন্ময়, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শোয়েব রহমান। এদিকে দিন দিন জটিল হচ্ছে জ্বালানি পরিস্থিতি। জ্বালানি নিয়ে অসন্তোষ এবং দুর্ভোগও বাড়ছে। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে গ্রাহকদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর তেজগাঁও থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আফজাল হোসেন। যাচ্ছি আফজালের কাছে। আফজাল, ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের দীর্ঘ সারির কথা আমরা বলছিলাম, এখনকার চিত্রটা কেমন রয়েছে এবং গ্রাহকদের সঙ্গে নিশ্চয়ই আপনার কথাও হয়েছে, কি বলছেন তারা? বিস্তারিত জানাবেন আমাদের।
তন্ময়, ঠিক যেমনটি বলছিলেন, গত কয়েক সপ্তাহ ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন পেট্রোল স্টেশনের একই চিত্র। পেট্রোল স্টেশন মানে এখানে যানবাহনের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা এবং ভোগান্তি। এখন শুক্রবার দুপুর এই মুহূর্তে সাধারণত পেট্রোল স্টেশনগুলো একেবারেই শূন্য থাকে, সে গ্রাহকের সংখ্যা শূন্য থাকে, বিরতিতে থাকেন কর্মচারীরা, কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যানবাহনের দীর্ঘ সারি। জুমার নামাজ এবং দুপুরের খাবার উপেক্ষা করে তারা এই তীব্র গরমে, মধ্য দুপুরের তীব্র গরমে লাইনে দাঁড়িয়ে আছেন। একটু এদিকে সেদিক হলে কয়েকজনের পেছনে পড়ে যাচ্ছেন, ডজন খানেক মানুষের পেছনে পড়ে যাচ্ছেন। সব মিলে যে তীব্র ভোগান্তি, এবং তারা বেশিরভাগই জানিয়েছেন 4 থেকে 5 ঘন্টা, কখনো কখনো এর বেশি সময় ধরে অপেক্ষা করছেন। এবং এই লম্বা সময় ধরে অপেক্ষার পরও আসলে তাদের যে কাঙ্ক্ষিত পরিমাণে জ্বালানি তারা কিনতে চান সেটি মিলছে না। এর ফলে বেঁধে দেওয়া সেই 300 টাকা বা 500 টাকায় কিনছেন, আবার তারপরে ঠিকই কিছুক্ষণ পরে ফুরিয়ে গেলে আবার তাকে আবার 5 থেকে 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আবার তাকে অন্য পেট্রোল স্টেশনে যেতে হচ্ছে এবং পেট্রোল নিতে হচ্ছে, এবং এভাবেই গেল কয়েক সপ্তাহ ধরে চলছে। এতে নিঃসন্দেহে যারা বাইক চালান, যারা প্রাইভেট কার সহ যারা যানবাহনে আছেন, যারা জ্বালানি তেলের উপর যাদের ভ্রমণ নির্ভরশীল, তারা বড় ধরনের বিপাকে পড়েছেন। এবং তারা বলছেন যে দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর ফলে তাদের যে কর্মস্থলে যেতে সেখানে দেরি হচ্ছে, অথবা রাইড শেয়ারিংয়ে যারা আছেন তাদের দেরি হচ্ছে। একই সাথে যারা এই পেশার সাথে জড়িত, বিশেষ করে ড্রাইভিং পেশার সাথে জড়িত, তাদের যেমন জীবিকায় প্রভাব পড়েছে, একইভাবে তাদের উপর যারা নির্ভরশীল, ভ্রমণ বা বিশেষ করে মার্কেটিং সহ এই ধরনের চাকরিতে যারা আছেন তাদের জীবনে বড় রকমের প্রভাব পড়েছে। এবং যদিও সরকার থেকে বারবার বলা হচ্ছে যে জ্বালানি তেলের সংকট নেই, তারপরে যেহেতু তারা পেট্রোল পাম্পে আসার পরে কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছেন না, সুতরাং তারা আসলে সেই বিশ্বাসটুকু এখনো পাচ্ছেন না যে এই সংকট কতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে এবং এটা কোন পর্যায়ে যেতে পারে। তো এই ছিল তেজগাঁও এলাকার একটি ফিলিং স্টেশন থেকে সবশেষ। রাজধানীর জ্বালানি পরিস্থিতির সবশেষ খবরাখবর আমরা জানছিলাম, সহকর্মী আফজাল হোসেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। দিনাজপুর সীমান্তে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার ঠেকাতে কঠোর নজরদারিতে রয়েছে বিজিবি। সীমান্তবর্তী এলাকায় বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার সুযোগে যেন কোনো চক্র তেল পাচার করতে না পারে, সে লক্ষ্যেই দিনাজপুর 42 বিজিবি ব্যাটালিয়ন তাদের টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। ব্যাটালিয়নের অধীনে থাকা 29টি বিওপি ও 5টি বিশেষ ক্যাম্প থেকে নিয়মিত ও বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত জুড়ে নজরদারি বাড়িয়ে সন্দেহজনক চলাচলের ওপর কড়া দৃষ্টি রাখা হচ্ছে। চোরাকারবারীরা যাতে বোতল বা জারকিনে কোনো পেট্রোল ও অকটেন সীমান্ত পেরিয়ে পাচার করতে না পারে, সেজন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে অস্থায়ী চেকপোস্ট। সেখানে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম চলছে নিয়মিত। দিনাজপুর 42 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান জানিয়েছেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি জ্বালানি পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। 2020 সালের পর থেকেই ক্যাম্পেইন বন্ধ, অন্তর্বর্তী সরকারের সময় টিকার ফাইন্যান্স চেইন ও অপারেশন প্ল্যান বন্ধ হয়, হামের ঝুঁকি বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে বিকল্প উপায় না রেখে অপারেশন প্ল্যান বন্ধ করা ভুল সিদ্ধান্ত ছিল। আর জনস্বাস্থ্য ও টিকা বিশেষজ্ঞরা বলছেন রুটিন টিকায় অবহেলা করায় শিশুরা হামের ঝুঁকিতে পড়ছে। বাকিটা জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। অনেক বেড়েছে মিজেলসটা। 8 বছর আগে মিজেলসের ভ্যাকসিন দেওয়া হয়েছে, এরপর আর ভ্যাকসিন কোনো গভর্নমেন্ট দেয় নাই। দেশে হঠাৎ হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় মার্চে স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। তবে 8 বছর আগে হামের টিকা দেওয়া হয়েছিল, স্বাস্থ্যমন্ত্রী এমন দাবি করলেও ইপিআই বলছে টিকা দেওয়া বন্ধ নয়। 2020 সালের পর টিকার ক্যাম্পেইন বন্ধ হয়ে যায়। 2020 সালে ক্যাম্পেইনটা হয়েছিল, এটা রুটিন ইপিআইতে এই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের বিসিজির কাভারেজ 100%, সেখানে MR1 দেওয়া হয় 9 মাসে পূর্ণ হলে, সেটার কাভারেজ হচ্ছে 92। বিভিন্ন কারণে এটা গত বছর করা সম্ভব হয়নি। গত 6 বছরে ক্যাম্পেইন বন্ধ থাকায় হামের দ্বিতীয় ডোজ থেকে প্রায় 33% শিশু বাদ পড়ে যায়। কিন্তু নিয়মিত ক্যাম্পেইন হলে প্রতি বছর বাদ পড়া 8 থেকে 12% শিশু টিকার আওতায় চলে আসে। এই ক্যাম্পেইন না হওয়াতেই মূলত হামের প্রকোপ দেখা দিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ক্যাম্পেইন বন্ধ হওয়া, অন্তর্বর্তী সরকারের সময় ফাইন্যান্স চেইন ও অপারেশন প্ল্যান বন্ধ হওয়ায় এমন ঘটনা ঘটেছে। বিকল্প উপায় না রেখে অপারেশন প্ল্যান বন্ধ করা
অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্ত ছিল বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। অন্তর্বর্তী সরকারের সময় তো ওপি বন্ধ করা হয়েছে এবং কোনো বিকল্প ব্যবস্থাকে ফাংশনিং না করে, এটা চরম ভুল একটা সিদ্ধান্ত হয়েছে। মানে এটা এত বড় একটা ভুল তারা করছে যে এটার কোনো ব্যাখ্যা নাই। তারা এস্টাবলিশড এই প্রসিডিওরগুলোতে তারা হাত দিচ্ছে এবং ইন্টারাপ্ট করছে কোনো বিকল্প ব্যবস্থা না করে, এবং এটা যদি চলতে থাকে তাহলে আপনি আগামী কয়েক মাস পরে আরও হয়তো এই ফিনান্সিয়াল ডিসরাপশনের জন্য যতগুলো প্রভাব পড়ে সরকার চালাতে গিয়ে বা স্বাস্থ্য ব্যবস্থার উপরে, এগুলো কিন্তু আরও এভিডেন্ট হবে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর সাবেক প্রোগ্রাম ম্যানেজার ও টিকা বিশেষজ্ঞ ডাক্তার তাজুল ইসলামে বাড়ি বলছেন, রুটিন টিকায় অবহেলা করায় এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। রুটিন ভ্যাকসিনটা যদি ঠিক মতো দেওয়া হতো তাহলে এই প্রবলেমটা হতো না। আমি এই যে বললাম যে 30% বাচ্চা ঝুঁকির মুখে পড়তেছে, এবং 30% মানে প্রতি বছর 10,36,000 বাচ্চা ঝুঁকিতে পড়তেছে। পাবলিক হেলথের নিয়ম অনুযায়ী এই বাচ্চাটা যখন ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে, গত বছর 10,36,000, এবছর 10,36,000, যখন ওটা এক বছরের বাচ্চা যত জন্ম নেয় তার কাছাকাছি সংখ্যাটা চলে যায়, তখনই আউটব্রেক হয়, যেটা বাংলাদেশে হচ্ছে। বর্তমানে যে 2,19,00,000 টিকা আছে সেগুলোও পুরোপুরি ব্যবহার করতে প্রায় 1.5 থেকে 2 মাস সময় লেগে যাবে। মাঠ পর্যায়ে প্রশিক্ষণ ও অন্যান্য সরঞ্জামের উপর নির্ভর করছে দ্রুত হামের টিকা দেওয়ার ভাগ্য। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। রাজধানীর হাম পরিস্থিতির আরও খবর জানাতে মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, সকাল থেকেই ঘুরে ঘুরে আপনি বিভিন্ন হাসপাতালগুলো দেখছেন, এবং এখন এই মুহূর্তে ডিএনসিসি হাসপাতালে কতজন রোগী ভর্তি হয়েছেন এবং হাম প্রতিরোধে কী ধরনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা? রাত্রি আপনি যেমনটি বলছিলেন, গ্রাম থেকে নগর সর্বত্র হামের যে প্রাদুর্ভাব সেটি ছড়িয়ে পড়ছে, হু হু করে বাড়ছে হাম রোগে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। একটু জানিয়ে রাখি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলেছে যে এখন পর্যন্ত যে পরিমাণ শিশু আক্রান্ত হয়েছে, যে পরিমাণ রোগী রয়েছে, তার মধ্যে 70% শিশুর বয়স 2 বছরের নিচে। তার মানে ধারণা করা যাচ্ছে যে 2 বছর বয়সের নিচে শিশু বেশি আক্রান্ত হচ্ছে এই যে ভাইরাস জনিত রোগ রয়েছে হাম, সেই হামে। একটু বলি যে এছাড়া তারা আরেকটি বিষয় জানিয়েছে যে এটি ইমিউনিটি একটি গ্যাপ তৈরি হয়েছে, অর্থাৎ প্রতিরোধ ক্ষমতার একটি ঘাটতি তৈরি হয়েছে। গত 2 বছর শিশুদের মাঝে ব্যাপক হারে টিকা ছড়িয়ে না দেওয়ার ফলে মূলত শিশুদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমেছে, যে কারণে হামের যে প্রাদুর্ভাব, সেই ভাইরাস জনিত যে সংক্রমণ, যে রোগ, মরণব্যাধি যে রোগ, সেই রোগটি ধীরে ধীরে গ্রাম থেকে নগরে ছড়িয়ে পড়ছে। আমরা দেখেছি সকাল থেকে হাসপাতালে উপচে পড়া রোগীর ভিড় রয়েছে। একটু মোটা দাগেভাবে বলা যায় যে আমরা 3টি হাসপাতালে ঘুরেছি, 3টি হাসপাতালের কোনোটিতেই ইনসেন্টিভ কেয়ার ইউনিট অর্থাৎ আইসিইউ ফাঁকা নেই। এছাড়া ডাক্তাররা যে বিষয়টি বলছেন যে হামের টিকা দেওয়ার পরেও একটি রোগীর আবারও সংক্রমণ হতে পারে যদি তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এবং একটি শিশু থেকে আরেকটি শিশুর মাঝে এই রোগের যে প্রাদুর্ভাব সেটি ছড়িয়ে পড়তে পারে। এর জন্য উদ্বিগ্ন না হয়ে ডাক্তাররা বলছে যে মোটামুটিভাবে অভিভাবকদের উচিত শিশুদের বারে বারে গোসল করানো এবং ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দেওয়া, এবং ভিটামিন সি এবং তরল জাতীয় খাবার শিশুকে বেশি খাওয়াবার কথা বলছে। অভিভাবকদের সঙ্গে কথা বলছি, অভিভাবকরা যে বিষয়টা বলছে যে বিগত সময়ে মাঠকর্মীরা টিকাদানে গ্রহণ করার জন্য যে উদ্বুদ্ধকরণ যে কর্মসূচি করে বা টিকাদানে যে উৎসাহ দেয় টিকাদান গ্রহণ করতে, সেই বিষয়টি গত 2 বছরে ছিল না, বা বিগত সময়ে সেই বিষয়টি তারা দেখেনি, যে কারণে তাদের শিশুদের 9 এবং 15 মাস বয়সে যে টিকাদান কর্মসূচি যেটি গ্রহণ করতে হয় সেটি তারা পারেননি, যে কারণে তাদের সন্তানরা এই যে একটি গ্যাপ তৈরি হয়েছে, অর্থাৎ সন্তানদের যে প্রাদুর্ভাব, সেই প্রাদুর্ভাবে তারা আক্রান্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরেকটি বিষয় বলছে যে টিকাদানে গ্যাপ তৈরি হওয়ার কারণেই এই প্রাথমিক যে রূপ, সেটি হলো এই হামের প্রাথমিক প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার মূল কারণ। তো এখন পর্যন্ত এভাবে বলা যায় যে হাসপাতাল রোগীর সংখ্যা বাড়ছে। আমরা যে হাসপাতালে রয়েছি, এই হাসপাতালে এখন পর্যন্ত 51 জন রোগী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে, এবং অন্যান্য আরও হাসপাতালেও আমরা দেখেছি রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। ডাক্তাররা আরেকটি বিষয় মোটা দাগে জানিয়েছে যে রোগীর মধ্যে শিশু রোগীর সংখ্যা বেশি, এবং সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। একটু জানিয়ে রাখি যে আগামী রবিবার থেকে ব্যাপক হারে টিকাদান কর্মসূচি চলবে দেশব্যাপী, এবং একই সঙ্গে সরকারি যারা মাঠ পর্যায়ে কর্মী রয়েছে তাদের সকলের ছুটি বাতিল করা হয়েছে, এবং এই টিকাদান কর্মসূচি যেন সফল করা যায় সেই জন্য এখন যে মুহূর্তে কথা বলছি ঠিক এই মুহূর্তে মন্ত্রণালয়ে বৈঠক করছে স্বাস্থ্যমন্ত্রী। তো রাত্রি এই ছিল আমার কাছে ডিএনসিসির ডেডিকেটেড যে কোভিড-19 হাসপাতাল থেকে হাম সংক্রান্ত রোগের সবশেষ তথ্য। রাত্রি।
রাজধানীর হাম পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন জাবেদ আব্দুল্লাহ। কিশোরগঞ্জে বছরে 10,000 কোটি টাকারও বেশি আয় আসে কৃষি খাত থেকে। তবে প্রাকৃতিক দুর্যোগ আর উৎপাদন খরচ বাড়ায় চাপে পড়েছেন কৃষকরা। এমন বাস্তবতায় আশার আলো দেখাচ্ছে সরকারের কৃষক কার্ড উদ্যোগ। কিন্তু এই সুবিধা কতটা পৌঁছাবে প্রান্তিক কৃষকের হাতে, সেটি এখন বড় প্রশ্ন। কিশোরগঞ্জ থেকে আরও জানাচ্ছেন মশিউর কায়েস। ঢাকি ইউনিয়নের কৃষক মোহাম্মদ আজমান আলী বরকান্দা হাওরে প্রায় 4 একর জমিতে করেছিলেন বুড়ো আবাদ। স্বপ্ন ছিল ফসল ঘরে তুলতে পারলেই ছেলের বিয়ে দেবেন, কিন্তু হঠাৎ শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে সেই স্বপ্ন। উল্টো মহাজনের দেনা শোধ করাই এখন বড় দুশ্চিন্তার কারণ। তাই সরকারের দিকেই তাকিয়ে আছেন তিনি। আমরা চাই, কারণ আমরা কৃষি লোকের জন্য, কারণ হইলো সরকার যেন আমরা সহযোগিতা করে। নতুন সরকারের নানা প্রতিশ্রুতির কিছু স্বপ্ন এখন বাস্তবে ধরা দিচ্ছে, তারই একটি কৃষক কার্ড। কিন্তু কৃষি নির্ভর এই জেলায় খরা, বন্যা, শিলাবৃষ্টি যেখানে নিত্যসঙ্গী হাওরের মানুষের, সেখানে প্রান্তিক পর্যায়ে কতটা পৌঁছাবে এই সুবিধা? কিশোরগঞ্জের কৃষি খাত থেকে বছরে আয় 10,000 কোটি টাকারও বেশি। কৃষি অফিসের তথ্য মতে জেলায় মোট কৃষক পরিবার রয়েছে 5,21,600টি। এর মধ্যে ভূমিহীন 21,63,493টি, প্রান্তিক 1,42,008টি এবং ক্ষুদ্র কৃষক পরিবার 50,157টি। এদের মধ্যে একটি বড় অংশই সরকারের কৃষি সহায়তার দিকে তাকিয়ে আছেন। আমরা সরকারের কাছে এটাই চাই যে সরকার আমরা কৃষি কার্ড দেখ বা সরকারে কিছু দিয়া সেরা হেল্প করুক, এটাই আমরা চাই সরকারের কাছে। কোনো নেতার ভেতর আতর না দিয়া সেটা আমরা জনগণের সাথে যদি দিতারে তাহলে আমরা ভালো হইব। তবে প্রথম ধাপে কিশোরগঞ্জের কৃষকরা এই সুবিধার আওতায় আসছেন না। স্থানীয়দের অভিযোগ, প্রকৃত কৃষক চিহ্নিত করতেই অনেক সময় ব্যর্থ হন সংশ্লিষ্টরা। ফলে সুবিধা পান বিশেষ এক শ্রেণী, বঞ্চিত হন প্রকৃত চাষিরা। বর্তমান সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ যে কৃষকদেরকে পরিচিত করার জন্য একটি ডেটাবেস তৈরি করার মাধ্যমে কৃষকদেরকে কৃষি কার্ড প্রদান করা হবে। এটি হবে একটি স্মার্ট কার্ড। এই কৃষি কার্ডের দ্বারা কৃষকগণ জাতীয়ভাবে বা সরকারিভাবে অথবা রাষ্ট্রীয়ভাবে একটি পরিচিতি পাবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই ফসল ফলান কৃষকরা। এই দুর্যোগের চক্রে টিকে থাকতে তাদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। কৃষক কার্ড সেই সহায়তাকে কতটা বাস্তবে রূপ দিতে পারে, সেদিকেই এখন তাকিয়ে আছে কিশোরগঞ্জের কৃষকরা। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ। গাছে গাছে নতুন কচি পাতা, ফুলে রঙিন প্রকৃতি। ঋতুরাজ বসন্তের এমন সৌন্দর্যের মাঝেই বাংলা বছরের শেষ মাস চৈত্র নিয়ে আসে ভিন্ন এক বাস্তবতা। প্রখর রোদ আর খরার মধ্যেও ফসল বাঁচাতে লড়ছেন কৃষকরা। বগুড়া থেকে বাকিটা জানাচ্ছেন রাজীব সেলিম। ঋতুরাজ বসন্তে গাছে গাছে কচি পাতার সজীবতা আর রং বেরঙের ফুলে রঙিন প্রকৃতি। তবে সৌন্দর্যের পাশাপাশি চৈত্রের খরতাপ নিয়ে আসে রুক্ষতা। প্রখর রোদে ফেটে চৌচির হয়ে যায় ফসলি মাঠ। চৈত্রের ঝলসানো রোদে ফাটল ধরে ফসলি মাঠে। পানি শূন্যতায় ফসলি মাঠ যখন নিষ্প্রাণ, তখন সেচ ব্যবস্থাই একমাত্র সমাধান। সেচ দেয়া সহজলভ্য না হলেও বাড়তি সেচেই ফসলি মাঠ এখন সবুজের প্রান্তর। বাড়তি খরচে বাড়তি সেচ আর আধুনিক কৃষির উন্নত জাতের ফসল চাষাবাদে পরিবর্তন হয়েছে সেকেলে চৈত্রের কৃষি। তবে এখনো রয়েছে নানান সমস্যা, সংকট ও সম্ভাবনা। তপ্ত রোদে নিষ্প্রাণ জমিন, ভূগর্ভ থেকে উঠানো পানি আর কৃষকের নিবিড় যত্নে ধীরে ধীরে সরস হয়ে ওঠে। সবুজ বর্ণ ধারণ করে ফসলি মাঠ প্রান্তর। আধুনিক চাষাবাদের কল্যাণে বদলে গেছে চৈত্রের কৃষি। যদিও ধান চাষে বেড়েছে উৎপাদন খরচ, বীজ, সার, কীটনাশক, সেচ আর শ্রমিক সব মিলিয়ে ব্যয় বেড়েছে কয়েক গুণ। মৌসুম শেষে ন্যায্য দাম না পেয়ে হতাশ কৃষক। যে সারের দাম বেশি, বীজের দাম বেশি, সবেরই কামলা প্যাটের দাম বেশি, এই মধ্যে কৃষকেরা এখন লস খাচ্ছে। এখন লাভ কমায় ধান আবাদে আগ্রহ হারিয়েছে কৃষক, ঝুঁকছেন ভুট্টা চাষে। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে হয়েছে ভুট্টার আবাদ। একই কারণে গম চাষেও বেড়েছে আগ্রহ, তাই মাঠে মাঠে গম কাটার ব্যস্ততা। কৃষি অফিসের পরামর্শ হলে গম টম আবাদ করছে, আগে করতে পারিনি। পানি টানি ঠিক মতো ছেঁচা দেয়, এবার লাভবান হতে পারবো। এবার আল্লাহর মধ্যে পানি পুনি সার পানি
দেওয়ার কারণে এবার ফলন ভালো হবে। আশা করা যায় বিঘাকে 10 মণ 12 মণ পাবো। শীত বিদায় নিলেও উর্বর মাটি আর সেচের কারণে মাঠে এখনো শীতকালীন সবজির সমারোহ। মহাস্থান হাটে জমজমাট সবজি কেনাবেচা। এই হাটকে ঘিরে প্রতিদিনের বাণিজ্য কোটি টাকা ছাড়িয়েছে। বগুড়ার আরেক প্রধান ফসল আলু। ভালো ফলন হলেও ন্যায্য মূল্য না পেয়ে লোকসানে আলু বিক্রি করছেন কৃষকরা। 35-40 হাজার টাকা বিঘা খরচ হচ্ছে ভাই। খরচ হওয়ার পরে এখন মনে করেন যে আলুর দামই নাই। এখন আলু বিক্রি হচ্ছে 5 টাকা 6 টাকা কেজি। এতে আমাদের অনেক লসের ভাগে পড়ে গেছি আমরা। ফসলের উন্নত জাত উদ্ভাবন ও পরিশ্রমী কৃষকের শ্রমে বাড়ছে উৎপাদন। ভালো দামের নিশ্চয়তা, সহজলভ্য সেচ ব্যবস্থা সহ কিছু সুবিধা নিশ্চিত করলে বদলে যাবে বগুড়ায় কৃষি অর্থনীতি। আমাদের এখন সারা বছরব্যাপী ফসল উৎপাদনের লক্ষ্যে আমাদের কৃষি গবেষণা বা আমাদের ধান গবেষণা বিজ্ঞানীরা নতুন নতুন জাত উদ্ভাবন করেছেন, যেটি আমাদের যেটা চৈত্র মাস যদি বলে থাকি, এই সময় কিন্তু জাতগুলো ভালো ফলন দিচ্ছে। আমাদের এখন সারা বছর সেচ দেওয়ার সুযোগ আছে, যার ফলে কৃষক এখন সহজে সেচ দিতে পারছে এবং ভালো জাত আসার কারণে তারা ফসল চাষে উৎসাহিত হচ্ছে। কাঠফাটা রোদ, শুষ্ক আবহাওয়া আর অতিরিক্ত গরমে চাষাবাদের অনুপযোগী ছিল বাংলা বছরের সব শেষ মাস চৈত্র। অত্যাধুনিক সেচ ব্যবস্থা আর কৃষকের অক্লান্ত পরিশ্রমে সেই চৈত্রেও ফসলি মাঠ ভরে গেছে নানান জাতের ফসলে। অতিরিক্ত সেচের বাড়তি খরচ আর পরিশ্রমে উৎপাদিত এসব পণ্যের ন্যায্য মূল্য পেলে আরও সমৃদ্ধ হবে বাংলাদেশের কৃষি। রাজীব সেলিম, এখন, বগুড়া। ইরানের সবচেয়ে বড় সেতুটি হামলায় ধ্বংস হয়ে গেছে। খুব বেশি দেরি হওয়ার আগেই ইরানকে চুক্তি করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে স্থল অভিযান মোকাবেলায় কমান্ডারদের সবসময় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। তিনি বলেন, ইরানে স্থল অভিযান চালানোর চেষ্টা করলে শত্রুদের কাউকে জীবিত রাখা হবে না। শত্রুপক্ষ হার না মানা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে ইরানের সামরিক বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল রেন্ডি জর্জকে বরখাস্ত করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগন অবশ্যই বিষয়টিকে অবসর হিসেবে উল্লেখ করেছে। 41তম আর্মি চিফ অব স্টাফ রেন্ডি জর্জের মেয়াদ আরও 1 বছরের বেশি সময় ছিল। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতিরক্ষা বিভাগকে নতুন রূপ দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন পিট হেগসেথ। ইরান যুদ্ধের ফলে কার্যত বন্ধ হয়ে গেছে হরমুজ প্রণালী। মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালাচ্ছে তেহরান। এতে মারাত্মক প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতে। তাই ইরানের হামলা বন্ধে জাতিসংঘের জরুরি হস্তক্ষেপ চেয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি। ইরানের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে মনে করেন জিসিসি সভাপতি জসিম আল বুদা ইউই। অন্যদিকে হরমুজ প্রণালী চালু করতে লন্ডনে জরুরি বৈঠকে বসেছেন 40টিরও বেশি দেশের কূটনীতিকরা। বাকিটা জানাচ্ছেন শাহানা জাহান। ইরানের হামলা অবিলম্বে বন্ধে জাতিসংঘের জরুরি হস্তক্ষেপ চেয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তব্য দিতে গিয়ে জিসিসি মহাসচিব জসিম আল বুদাবি বলেন, ইরানের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রকাশ্য লঙ্ঘন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে প্রতিদিন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। তবে তেহরানের দাবি তারা আত্মরক্ষার্থে এবং মার্কিন ইসরায়েল সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা করছে। সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে হরমুজ প্রণালী ঘিরে। লন্ডনে 40টিরও বেশি দেশের কূটনীতিকরা জরুরি বৈঠকে বসেছেন। তাদের লক্ষ্য কিভাবে কূটনৈতিক চাপ বাড়িয়ে হরমুজ প্রণালী আবার চালু করা যায়। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার ইরানকে অভিযুক্ত করে বলেন, তারা বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে রেখেছে। তিনি সতর্ক করেন, তেল ও খাদ্যের দাম বাড়ায় বিশ্বজুড়ে সাধারণ মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠান মারাত্মক চাপের মুখে পড়ছে। The global economy, that's affecting petrol prices and mortgage rates here in the UK, but also jet fuel across the world, fertiliser to Africa, and also gas to Asia. So countries across the world being impacted. এই ভার্চুয়াল বৈঠকে অংশ নেয়নি যুক্তরাষ্ট্র। ট্রাম্প মনে করেন, এই জলপথ সুরক্ষিত করা যুক্তরাষ্ট্রের কাজ নয়।
শিপিং সংস্থাগুলোর তথ্য অনুযায়ী সংঘাত শুরুর পর থেকে উপসাগরে বাণিজ্যিক জাহাজে 23টি সরাসরি হামলা হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন 11 জন নাবিক। শাহানা জাহান, এখন বিশ্ব। বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট শুরু হওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে ভারতের কাঁচ শিল্প। গ্যাস সরবরাহ কমে যাওয়ায় উত্তরপ্রদেশের ফিরোজাবাদে কাঁচ তৈরির চুল্লিগুলোতে আগের মতো জ্বলছে না আগুন। প্রতিদিনই ছাঁটাই করা হচ্ছে শত শত শ্রমিক। বিস্তারিত জানাবেন সতীর্থ কর্মকার। আগ্রার তাজমহল থেকে কিছুটা দূরের এই শহরের নাম ফিরোজাবাদ। 4 শতাব্দী ধরে ঐতিহ্যবাহী এই শহরটি ভারতের কাঁচ তৈরির ডিপো। মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর তীব্র জ্বালানি সংকট দেখা দেয়ায় নিভতে বসেছে গ্লাস সিটি খ্যাত ফিরোজাবাদের কাঁচ কারখানার চুল্লির আগুন। ভাগ্যের পরিহাসে কাজের পূর্ণ মৌসুমে বেকার হয়ে পড়েছেন শত শত দিনমজুর। কাজ গলাতে হিট চেম্বারগুলো সবসময় 1000 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় চালু রাখতে হয়, যার অধিকাংশই গ্যাস চালিত। গ্যাসের ওপর অতি নির্ভরশীলতা ভারতীয় কারখানাগুলোকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ করে তুলেছে, কারণ তেল মজুত করলেও গ্যাস কম থাকায় শিল্প খাতে সরবরাহ বন্ধের আশঙ্কা এখন তুঙ্গে। मेरे यहाँ फिरोजाबाद से बहुत एक्सपोर्ट होता है, लगभग 2000 करोड़ का एक्सपोर्ट है फिरोजाबाद से गिलास का। हैंडीक्राफ्ट भी काफ़ी यूनिट है और उससे एक्सपोर्ट भी होता है, और वो भी बहुत दिनों से अफेक्टेड है। पहले तो अमेरिका की पॉलिसी और ड्यूटी के कारण अफेक्ट रहा। অপারেটররা জানান, গ্যাস সংকটে এরই মধ্যে দোকান বন্ধ করে দিয়েছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। আর বড় বড় কারখানাগুলোতে অর্ধেকের বেশি লোকবল কমিয়েছেন উদ্যোক্তারা। এ অবস্থায় গেল 1 মাসে উৎপাদন কমেছে 40% পর্যন্ত। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, চলতি অর্থ বছরে ভারতে কাঁচ রপ্তানি 3% প্রবৃদ্ধির পথে ছিল, কিন্তু গেল 1 মাসে চালান কমেছে 20% পর্যন্ত। গেল বছর ট্রাম্পের চড়া শুল্কের ধাক্কা সামলে ওঠার আগেই গ্যাস সংকট উৎপাদন এবং সরবরাহ উভয় ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশ্লেষকরা মনে করেন, শুধু কাঁচ নয়, বস্ত্রশিল্প থেকে শুরু করে উন্নত প্রযুক্তি উৎপাদন খাতের জন্য ভয়াবহ বিপদ ডেকে এনেছে এই গ্যাস সংকট। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এবার খেলা প্রসঙ্গ। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে রাতে মাঠে নামছে বাংলাদেশ। টানা দ্বিতীয়বারের মতো আঞ্চলিক এই শিরোপার লড়াইয়ে দেখা যাবে বাংলাদেশকে। তবে প্রবাসী তারকাদের দল নিয়ে এবারে শিরোপার প্রশ্নে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ। জুবাইর আহমেদের প্রতিবেদন। আরও একবার সাফ ফুটবলের ফাইনালে বাংলাদেশ, আরও একবার প্রতিপক্ষ ভারত। দক্ষিণ এশিয়া ফুটবলে দুই বড় দল আবারও অনূর্ধ্ব 20-এর শিরোপার লড়াইয়ে নিজেদের মুখোমুখি, যেখানে বাংলাদেশ চাইছে শিরোপা ধরে রাখতে, আর ভারতের লক্ষ্য 2022 সালের পর আবারও এই বয়সভিত্তিক সাফের শিরোপা উঁচিয়ে ধরা। বাংলাদেশের সামনে ম্যাচটি কিছুটা প্রতিশোধের। এখন পর্যন্ত বয়সভিত্তিক পর্যায়ে 5 বার ফাইনালে উঠে কেবল একবারই শিরোপা জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা, যেখানে ভারতের বিপক্ষে 3 বার খেলে প্রতিবারই হতে হয়েছে হতাশ। 2019, 2022 এবং 2025 সালে ভারতের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ। মাঝে 2024 সালে অনূর্ধ্ব 20 সাফের শিরোপা বাংলাদেশ ঘরে তুলেছিল নেপালকে হারিয়ে। তবে ফাইনালে ভারতের বিপক্ষে টানা হারের চিত্রটা এবার বদলাতে চান বাংলাদেশের কোচ মার্ক কক্স। অধিনায়ক মিঠুর কণ্ঠেও আত্মবিশ্বাস। Life is all about chilling. We're going to be up against a great team in India who do very well. They've got some great coaches, some great coaching staff. But we've got some great coaching staff. We've got some great players. India is a great country, but so is Bangladesh. আমরা প্রস্তুত। আমি আগেই কোনো কিছু বলতে চাই না, আমি ট্রফির পরে সব কিছু বলবো। তো এতটুকুই আপনাদের কাছে বলতেছি, দেশবাসীর কাছে আমার বলা, আপনারা আমাদের জন্য জাস্ট দোয়াটা করেন। ফাইনাল সামনে রেখে বৃহস্পতিবার নিজেদের শেষ অনুশীলনে ঘাম ছড়িয়েছে বাংলাদেশ। মালদ্বীপের মালেতে শুক্রবার বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে ফাইনাল ম্যাচ। জুবাইর আহমেদ, এখন। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখুন youtube.com/ekhon tv।